বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নগদ প্রবাহ বিবরণী অধ্যায়টি থেকে আলোচনা করব। এই অধ্যায়ে আজকে আমার তৃতীয় ক্লাস চলছে। গত দুই ক্লাসে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য এর বিস্তারিত ধারণা পেয়েছি। নগদ প্রবাহ বিবরণীর যে প্রস্তুত প্রণালী, দুটি পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি, এই পদ্ধতি দুটির পরোক্ষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে পরোক্ষ পদ্ধতির একটি অঙ্ক প্র্যাকটিস করব আমরা। আমি এমন একটি অঙ্ক বাছাই করেছি যেটা তোমরা যে কোনো বই থেকেই পাবে, যে কোনো বই তুমি প্র্যাকটিস করে থাকো না কেন, তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটি চয়েস করেছি একটি ইয়ার কোশ্চেন থেকে। কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে এরকম একটি অঙ্ক প্র্যাকটিস করব। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি প্রশ্নটা তুলেও দিয়েছি যাতে তোমরা অঙ্কটি বুঝতে সহজ হয়। প্রশ্ন যদি চোখের সামনে না থাকে তাহলে ভালো বোঝা যায় না, সেজন্য প্রশ্নটি হচ্ছে ঝলক লিমিটেড এর 2016 সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ ও চলতি দায় নিম্নরূপ। এখানে আর্থিক অবস্থার বিবরণী এর কিছু তথ্য দেওয়া হয়েছে। তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দুইটি হিসাবকালের, একটি হলো 2016 সালের, আরেকটি হলো 2015 সালের। দুটি বছরের দুটি হিসাবকালের তথ্য দেওয়া আছে, 2016 সালের এবং 2015 সালের। তথ্যগুলো কেমন দেওয়া আছে? প্রাপ্য হিসাব বলা আছে 2016 সালে 58,000, 2015 সালে ছিল 75,000। মজুদ পণ্য ছিল 2016 সালে 77,000 এবং 2015 সালে 74,000। আমরা লক্ষ্য করছি প্রাপ্য হিসাব 16 সালে 58,000, 15 সালে 75,000। 15 সাল হলো পূর্বের, 16 সাল হলো বর্তমান সাল। ধরে নিলাম যে আমরা বর্তমানে 16 সালে আছি, অর্থাৎ আমরা যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা যদি 2016 সালের জন্য অঙ্ক করতে চাই তাহলে 2016 সাল হবে চলমান হিসাবকাল, আর 2015 সাল হলো পূর্ববর্তী হিসাবকাল। পূর্ববর্তী হিসাবকালে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 75,000 টাকা, যেটা 2016 সালে দাঁড়ালো 58,000 টাকা। 75,000 58,000 হ্রাস পেল, এই জিনিসটা আমরা বুঝে রাখি। পরবর্তী মজুদ পণ্য, এটা একটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব এটাও একটা চলতি সম্পদ। মজুদ পণ্য চলতি সম্পদের উদাহরণ। সেখানে আমরা লক্ষ্য করছি 2016 সালে 77,000 টাকা, 2015 সালে 74,000 টাকা। 2015 সালে 74 থেকে 16 সালে বেশি, 77,000 টাকা বৃদ্ধি। তাহলে বোঝা গেল মজুদ পণ্য বৃদ্ধি পেল। প্রদেয় হিসাব, এটা 2016 সালে 60,000 টাকা, 15 সালে 58,000 টাকা। তো আমরা এখানেও লক্ষ্য করছি কি 58,000 টাকা ছিল 15 সালে, 16 সালে এসে বৃদ্ধি। প্রদেয় হিসাব চলতি দায়, এটা বৃদ্ধি পেল, 16 সালে এসে বৃদ্ধি পাওয়া গেল। পরবর্তী হিসাব হলো বকেয়া খরচ, এটাও একটা চলতি দায়। বকেয়া খরচ এখানে 16 সালে 10,000, 15 সালে 13,000। 15 সালে ছিল 13,000, 16 সালে এসে 10,000 হলো, কমে গেল, হ্রাস পেল। এরকম আমরা হ্রাস বৃদ্ধি সম্পর্কে ক্লিয়ার হতে হবে। এই হ্রাস বৃদ্ধি নিয়ে আমাদের নগদ প্রবাহ বিবরণীতে কাজ করতে হবে। পরবর্তী অন্যান্য তথ্যগুলো কী দেওয়া আছে? 1 নাম্বার দেওয়া আছে 16 সালের নেট আয় 25,000 টাকা। এখানে আমাদের বিশদ আয় বিবরণী দেওয়া থাকতো, কোনো প্রশ্নে বিশদ আয় বিবরণীর প্রশ্ন দেওয়া থাকবে, যেখান থেকে আমরা কিছু তথ্য নেব। সেইখানকার একটা তথ্য আমাদেরকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটা দিয়ে দিয়েছে নেট আয়।
2016 সালের নিট আয় বলা আছে 25,000, বিশদায় বিবরণীর সর্বশেষ যে রেজাল্ট পাওয়া যায় 25,000 টাকা নিট আয়। পরবর্তী তথ্য বলছে 2 নম্বর, একটি পুরাতন আসবাবপত্র 30,000 টাকায় বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রি করে দেওয়া হয়েছে 30,000 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য 30,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 37,000 টাকা। মানে এই সম্পত্তিটি ক্রয় করা হয়েছিল 37,000 টাকা দিয়ে, কিন্তু এখন এটা বিক্রি করা হয়েছে 30,000। আপাত দৃষ্টিতে আমরা দেখছি মনে হচ্ছে 37,000 টাকার জিনিস বিক্রি করলাম 30,000 কমে বিক্রি করলাম, ক্ষতি হওয়ার কথা, কিন্তু এর অবচয় হয়ে গেল 8,000। এই যত সময় এই প্রতিষ্ঠানে এটা ব্যবহার হলো আসবাবপত্রটি, তত সময়ে 8,000 টাকার অবচয় হয়ে গেল, খরচ হয়ে গেল। সম্পত্তির ব্যবহারজনিত খরচকে আমরা অবচয় বলে থাকি। অবচয় যদি 8,000 হয়ে থাকে তাহলে হ্রাস পাবে মূল্য ক্রয় মূল্য ছিল 37,000, সেখান থেকে 8,000 টাকা চলে যাবে, মাইনাস হয়ে যাবে, থাকবে 29,000। 29,000 টাকা এই সম্পত্তিটির, আসবাবপত্রটির বই মূল্য, বুক ভ্যালু। এই বুক ভ্যালু যা বের হলো 29,000, তার সাথে আমরা বিক্রয় মূল্যের তুলনা করে লাভ বা ক্ষতি খুঁজব। এখন আমরা দেখতেছি 29,000 টাকা যেহেতু ছিল বই মূল্য, আর 30,000 টাকায় বিক্রি করা হলো। এবার আমরা দেখতেছি যে এটা লাভ হয়েছে, 1,000 টাকা লাভ হলো। আপাত দৃষ্টিতে আমরা মনে করছিলাম ক্ষতি হয়েছে, কিন্তু এখন আমরা অবচয়কে বিবেচনায় নিয়ে দেখলাম লাভ হয়েছে। পরবর্তী তথ্য বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 7,000 টাকা। আরও একটা সম্পদ যন্ত্রপাতি, সেটা বিক্রি করে লাভ কত হলো বলে দিয়েছে, 7,000 টাকা লাভ হলো। পরবর্তী আরেকটা তথ্য বলছে 2016 সালের অবচয় খরচ 18,000 টাকা। এই তথ্যটিও আমাদের বিশদ আয় বিবরণী যদি দেওয়া থাকতো সেই বিবরণীতে পেতাম, কিন্তু এখন ওই বিশদ আয় বিবরণী যেহেতু দেয় নাই, শুধু আর্থিক অবস্থার বিবরণীর কিছু তথ্য দিয়েছে, তা আমরা অবচয় নামক খরচটা দরকার হবে, তো অবচয় নামক খরচটা পেয়ে গেলাম 18,000 টাকা। পরবর্তী তথ্য বলেছে সুনাম অবলোপন 10,000 টাকা। সুনামের জন্য যে সময় অতিবাহিত হওয়ার ফলে খরচ ধরা হয় তাকে বলা হয় অবলোপন। এক্ষেত্রে অবচয় এবং অবলোপন একই ধরনের খরচ। একটা হচ্ছে সুনাম বা অস্পর্শনীয় সম্পদ, যার ব্যবহারজনিত বা সময় অতিবাহিত হওয়ার জন্য যে খরচ, তাকে বলতেছি আমরা অবলোপন, যেটাকে একইভাবে ট্রিটমেন্ট করতে হবে, যেটাকে একইভাবে ব্যবহার করতে হবে। অবচয় যেরকম আমরা যোগ করি নিট আয়ের সাথে, একইভাবে সুনামের অবলোপনকেও আমরা যোগ করতে হবে। আমাদের অন্যান্য তথ্যবলীর 5টি দেওয়া আছে। করণীয় করতে বলেছে ক, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। আমি মৌখিকভাবে অলরেডি হিসাব করে ফেলেছি, আমরা দেখাইতে হবে। পরবর্তী খ, করণীয় বলছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আমরা এই 2টি করণীয় করব। অবশ্য খ করণীয় বলা ছিল চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করা। চলতি সম্পত্তি এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ আমি মুখে মুখে বলে ফেলেছি। আমরা সময়ে মনে হয় সংকলন করতে পারবো না, এই জন্য আমি করণীয় খ করব না। করণীয় খ এতটা কঠিন না বা এতটা শেখার মতো আপাতত কিছু না, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পারবে। আমি তার চেয়ে যে গুরুত্বপূর্ণ যে অংশটা করণীয় গ, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এই জন্য করণীয় খ বাদ দিয়ে দিয়েছি। আমরা এবার অঙ্কটির সমাধান শুরু করি। সর্বপ্রথম করণীয় ক যদি আমরা সমাধান করি, বলা ছিল আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয় করব। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, যে কোনো সম্পত্তি, যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি জানার জন্য আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সূত্রটা হলো, আমি নর্মালি জানি যে কোনো কিছুর মুনাফা বা লাভ বা ক্ষতি কত হলো তা জানার জন্য কী করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিই। এখানেও ধারণাটা প্রায় সেম, আমরা বিক্রয় মূল্য থেকে বাদ দিব ক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য এখানে বাদ দেওয়া যাবে না। এখানে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা জানি বাদ দিতে হয় বই মূল্য বা বুক ভ্যালু, পুস্তক মূল্য।
আমরা সেই বই মূল্য বাদ দিব যদি বই মূল্য দেওয়া থাকে। এই আসবাবপত্র বিক্রয়জনিত যে তথ্য দেওয়া আছে সেখানে কোনো বই মূল্য বা পুস্তক মূল্য নামে তথ্য নাই। তা আমরা বই মূল্য বা পুস্তক মূল্য খুঁজে বের করতে হবে। পুস্তক মূল্য বের করার সূত্র হলো ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে অথবা অবচয় বাদ দিতে হবে। তো আমরা এই আসবাবপত্র বিক্রয়জনিত যে তথ্য দেওয়া আছে সেখানে দেখলাম ক্রয় মূল্য দেওয়া আছে, অবচয় দেওয়া আছে। এই দুইটা সমন্বয় করে ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে পাওয়া যাবে বই মূল্য। তো আমরা কাজ শুরু করি। বিক্রয় মূল্য। আচ্ছা, আমরা একটু বিস্তারিত লিখি। আসবাবপত্রের বিক্রয় মূল্য। আসবাবপত্রের বিক্রয় মূল্য 30,000 টাকায় বিক্রি করা হলো। আসবাবপত্রটি 30,000 টাকায় বিক্রি করা হলো। লিখব 30,000 টাকা। এখান থেকে বাদ দেব বই মূল্য। বই মূল্য আমাদের সরাসরি বলা নাই, এই জন্য আমরা লিখব আসবাবপত্রের ক্রয় মূল্য। আসবাবপত্রের ক্রয় মূল্য লিখতে যেয়ে দেখলাম জায়গার অভাব, একটু দূরে লিখি। 30,000 টাকা ক্রয় মূল্য। আসবাবপত্রের ক্রয় মূল্য বলা আছে 37,000 টাকা। 37,000 টাকা লিখলাম। 37,000 টাকা। ক্রয় মূল্য থেকে সূত্র ছিল অবচয় বাদ দিলে পাওয়া যাবে বই মূল্য। তাহলে আমরা বাদ দিব অবচয়, বাদ অবচয় বা পুঞ্জীভূত অবচয় বললে হবে। 37,000 টাকা ক্রয় মূল্য, অবচয় হলো 8,000 টাকা। তাহলে আমরা বিয়োগফল পাই 29,000 টাকা। আচ্ছা, 29,000 টাকা তো আমরা দিতে হবে বিক্রয় মূল্য থেকে মাইনাস 29,000 টাকা। ওই বিক্রয় মূল্যের বরাবর নিচে লিখতে হবে যে 29,000 টাকা পেলাম, এটার নাম হলো বই মূল্য। বই মূল্য ওই বিক্রয় মূল্য থেকে বাদ দিব, থাকবে 1,000 টাকা। এটাই হলো লাভ বা ক্ষতি। বিক্রয় মূল্য থেকে যদি বই মূল্য বাদ দিয়ে পজিটিভ রেজাল্ট পাই, ধনাত্মক ফলাফল পাওয়া যায়, তাহলে এটা হবে লাভ। তাহলে বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত লাভ। আর যদি নেগেটিভ রেজাল্ট পেতাম তাহলে এটা হতো, অর্থাৎ -1,000 যদি হতো, তাহলে তার নাম হতো আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি। এবার আমরা পরবর্তী করণীয় গ এর কার্যক্রম করব। বলেছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আমরা এই অংশটা মুছে দিই। করণীয় খ, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। তার জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে শুরুতে, ঝলক লিমিটেড। ঝলক লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী। কোন পদ্ধতি করব? পরোক্ষ পদ্ধতি। কত সালের? 2016 সালের। 2016 সালে কোন মাসে শেষ হলো এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া নাই। আমরা সাধারণত যা হয় বছর শেষ 31 ডিসেম্বর, সেটাই লিখতে পারি। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রস্তুত করব নগদ প্রবাহ বিবরণী। একটি ছক নিতে হবে, একটি টেবিল বা ছক। এরকম একটা শিরোনাম টেনে আমরা দুইটা টাকার ঘর ডান পাশে, দুইটি টাকার ঘর নিলাম, বাকি অংশ বিবরণ। প্রথমেই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণের টেবিলে প্রথমেই নিয়ে আসতে হবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা 1 নম্বর লিখতে পারি। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরোক্ষ পদ্ধতিতে আমরা জানি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য শুরুতেই যে তথ্যটি নিতে হয় সেটা কি? নেট আয় বা নেট লাভ, নেট মুনাফা। আমাদের এখানে নেট আয় বলা আছে 25,000 টাকা। নেট আয় লিখব 25,000 টাকা। তার সাথে কিছু সমন্বয় করে নিতে হয়। সমন্বয়গুলো নির্দিষ্ট কয়েকটা, বেশি না, 5টা তথ্য আছে। অবচয় বা অবলোপন, অথবা দুইটাই যদি থাকে, অবচয় অবলোপন। তার সাথে আসবে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি, চলতি দায় হ্রাস বৃদ্ধি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। এই নির্দিষ্ট কয়েকটা বিষয় সমন্বয় হবে। তো আমরা এখানে দেখলাম অবলোপন আছে, অবচয় আছে, দুইটাই নিতে হবে। এবং কিভাবে নেব? যোগ না বিয়োগ? আমরা জানি অবচয় অবলোপন এগুলি হচ্ছে অনগদ খরচ। অনগদ খরচ দ্বারা নেট মুনাফাকে আমাদের বৃদ্ধি করতে হবে নগদ নেট মুনাফা জানার জন্য। কারণ অবচয় বা অবলোপনের জন্য আমরা খরচ দেখিয়ে নেট লাভ কমিয়ে দিয়েছি, তার জন্য প্রকৃতপক্ষে ক্যাশ বাক্স থেকে টাকা চলে যায় নাই। নেট মুনাফা অ্যাকচুয়ালি ওই পরিমাণ টাকা দ্বারা কমে নাই, কমার কথা না। কিন্তু নগদ নেট মুনাফা এখন জানার জন্য তাহলে যোগ করে দিতে হবে অবচয় এবং অবলোপন। তাহলে আমরা অবচয় অবলোপন এগুলো যোগ করব। অবচয় তথ্যে বলা আছে 16 সালের অবচয় খরচ 18,000 টাকা যোগ। তার সাথে আরও যোগ করব অবলোপন বলা আছে সুনামের অবলোপন বা সুনাম অবলোপন বলে দিয়েছে 10,000 টাকা যোগ করলাম। পরবর্তী আমি বলেছিলাম কি নিতে হয়? চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি, চলতি দায় হ্রাস বৃদ্ধি, এগুলো নেব। আমি গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম এগুলি যোগ হবে না বিয়োগ হবে এবং কীভাবে, কেন বিয়োগ হবে, কেন যোগ হবে, টেকনিক্যালি মনে রাখবো কীভাবে, ইত্যাদি বিভিন্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হবে, চলতি দায় হ্রাস পেলে তাহলে উল্টা হবে, বিয়োগ হবে। চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হবে, মানে সমমুখী, বৃদ্ধি পেল বৃদ্ধি যোগ, চলতি দায় হ্রাস পেল হ্রাস, বিয়োগ, মাইনাস করে দিতে হবে। আর চলতি সম্পদ হবে তার উল্টা, চলতি দায়ের উল্টা আমরা জানি সম্পদ, চলতি সম্পদের উল্টা হলো চলতি দায়ের উল্টা হলো চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদের ক্ষেত্রে এই সূত্রের উল্টা, চলতি সম্পদ হবে বৃদ্ধি পেলে মাইনাস, হ্রাস পেলে প্লাস। এটা আমরা টেকনিক্যালি মনে রাখার জন্য এই টেকনিকটা ফলো করতে পারি, কিন্তু প্রকৃত ঘটনা ভিন্ন। প্রকৃত ঘটনা হলো চলতি দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করে দিচ্ছি, কারণ হলো চলতি দায় বৃদ্ধি পাওয়ার মাধ্যমে নগদ নেট মুনাফা কমে যায়, কিন্তু চলতি দায়ের দ্বারা প্রকৃতপক্ষে নেট মুনাফা কমে নাই, ক্যাশ বাক্স থেকে টাকা যায় নাই। গত ক্লাসে আমি এগুলি বিস্তারিত আলোচনা করেছি, এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো না এখন, জাস্ট টেকনিক্যালি এখন বলে দিচ্ছি। চলতি সম্পদ চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করব। এখানে প্রথম যে তথ্যটা দেওয়া আছে প্রাপ্য হিসাব, এটা চলতি সম্পদ।
আমরা লক্ষ্য করছি 2016 সাল 2015 সাল 15 সালের থেকে 16 সালে এসে 75,000 58,000 কমে গেল, মাইনাস হ্রাস পেলে আমরা জানি সম্পদ হ্রাস পেলে প্লাস করতে হবে, দায়ের উল্টা। দায় হ্রাস পেলে মাইনাস করতাম, এখানে সম্পদ হ্রাস পেলে প্লাস করতে হবে, প্লাস প্রাপ্য হিসাব হ্রাস। ইচ্ছা করলে আমরা এখানে শো করে দিতে পারি 58,000 75,000 পার্থক্য কত, 75,000 58,000। অবশ্য এই অঙ্কের করণীয় খতে বলা ছিল সম্পদ হ্রাস বৃদ্ধির পরিমাণ দেখানোর জন্য, সেখান থেকে আমরা এই তথ্যটা পেয়ে যাব, তখন আর এরকম দেখাইতে হবে না বা খুঁজতে হবে না। আমরা এটা ক্যালকুলেশন করে কত পাই, আর 8 এখানে 5, তাহলে 15 7 হলে হাতের থাকবে 1 6 7 হবে 1 হলে 17,000 টাকা হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস পেল 17,000 টাকা। পরবর্তী তথ্য বলা আছে মজুদ পণ্য, এটা একটি চলতি সম্পদ। চলতি সম্পদ এখানে 2015 সালে ছিল 74,000, 16 সালে এসে 77,000, বৃদ্ধি 3,000 টাকা বৃদ্ধি পেল। মজুদ পণ্য চলতি সম্পদ বৃদ্ধি, আমি বলছি চলতি সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য সমন্বয় হবে উল্টা, বিয়োগ, বিপরীতমুখী। সম্পদের ক্ষেত্রে বিপরীতমুখী সমন্বয়, যেহেতু বৃদ্ধি সেহেতু আমরা এখানে প্লাস করব। পূর্ববর্তী প্রাপ্য হিসাব হ্রাস ছিল, এজন্য আমরা প্লাস করেছি। এখন বৃদ্ধি, তাহলে মাইনাস করব। চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস করতে হবে, চলতি সম্পদ বৃদ্ধি পেলে কমিয়ে দিতে হবে। তাহলে এই চলতি সম্পদের নাম এখন মজুদ পণ্য। মজুদ পণ্য বৃদ্ধি 77,000, বড়টি থেকে ছোটটি বাদ দিব, থাকবে যা, এটাই হলো পার্থক্য। 3,000 টাকা মাইনাস করতে হবে। আমরা এখানে টাকার প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করব। যদি মাইনাস চিহ্ন দিতে চাই তাহলে মাইনাস চিহ্ন অথবা ব্র্যাকেট চিহ্ন দিতে পারি, আর যদি প্লাসের দরকার হয় তখন আর চিহ্ন লাগবে না, কোনো কিছু চিহ্ন না দেওয়া মানে প্লাস। পরবর্তী হিসাব হলো প্রদেয় হিসাব, এটা চলতি দায়। চলতি দায় আমরা লক্ষ্য করছি 2015 সালে ছিল 58,000, 2016 সালে এসে 60,000, বৃদ্ধি এখানে বেশি আছে 2,000 টাকা বৃদ্ধি। দায় বৃদ্ধি আমরা জানি দায় বৃদ্ধির সাথে সমন্বয়ের সমমুখী, দায় বৃদ্ধি পেলে প্লাস বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা লিখব প্লাস প্লাস চলতি দায়ের নাম হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব বৃদ্ধি, পরিমাণ 60,000, 58,000, বড় পরিমাণ থেকে ছোট পরিমাণটুকু বাদ দিব, থাকবে 2,000। যেহেতু প্লাস করব কোনো চিহ্ন দরকার নাই। পরবর্তী বলা আছে বকেয়া খরচ, এটা হচ্ছে একটা চলতি দায়। যে কোনো ধরনের খরচ বকেয়া থাকলে চলতি দায়। 2015 সালে 13,000 ছিল, 2016 সালে হলো 10,000, কমে গেল 3,000 মাইনাস। চলতি দায়, দায় কমে গেলে সমমুখী সমন্বয়, অর্থাৎ কমে গেলে কমাইতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখব মাইনাস বকেয়া খরচ হ্রাস, বকেয়া খরচ হ্রাস। টাকার পরিমাণ 10,000, 13,000, বড়টা থেকে বাদ দিব, 13,000 মাইনাস 10,000 থাকলো 3,000, যা বিয়োগ করব তাহলে আমরা ব্র্যাকেট চিহ্নের মধ্যে রেখে দিব। তো আমরা এখান থেকে আর্থিক অবস্থার বিবরণী থেকে যে তথ্যগুলো ছিল সবগুলো নিয়ে নিলাম। আমরা লক্ষ্য করলাম অবচয় অবলোপন গেল, চলতি সম্পদ বৃদ্ধি হ্রাস গেল, চলতি দায় হ্রাস বৃদ্ধি গেল। আরেকটা থাকতে পারে যে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। আমরা এই অঙ্কে দেখলাম আছে এই জিনিসটা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত
দুইটা তথ্য আছে, একটা হচ্ছে আসবাবপত্র। আমরা দেখেছি আসবাবপত্রের করণীয় ক থেকে আসবাবপত্র বিক্রিজনিত লাভ পাওয়া গেল 1000, এটা মাইনাস হবে স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ বা ক্ষতি, এর সাথে উল্টা সমন্বয়, বিপরীতমুখী সমন্বয়। যদি লাভ হয় তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি ক্ষতি হয় তাহলে প্লাস হয়ে যাবে। কারণ মুনাফা বা লাভ দ্বারা নিট লাভ বৃদ্ধি পেয়েছিল, সেখানে নিট লাভ যা বৃদ্ধি পেয়েছিল প্রকৃতপক্ষে ওই পরিমাণ, এই লাভ পরিমাণ আসে নাই। কারণ স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ বা ক্ষতি একটা অনগদ ঘটনা। অনগদ ঘটনার দ্বারা প্রকৃত মানে নগদ নিট মুনাফার হ্রাস বৃদ্ধি হয় না। সেজন্য আমরা এই যে লাভ তখন সমন্বয় করে প্লাস করে বৃদ্ধি করেছিলাম, এখন নিট নগদ মুনাফা খোঁজার জন্য এই লাভটাকে বিয়োগ করে দিতে হবে। লাভ আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত ছিল, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ছিল 1000 টাকা, বিয়োগ করে দিতে হবে। আরও একটি লাভ ক্ষতি আছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বলে দিয়েছে 7000, এটাও ওইটার মতোই বিয়োগ করতে হবে। বিয়োগ যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, এখানে বলে দিয়েছে 7000 টাকা, এটা মাইনাস করলাম। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সবগুলো তথ্যের কাজ শেষ, বা আমাদের পরিচালন কার্যক্রম হতে যা যা সমন্বয় করে নেট নগদ মুনাফা খুঁজে বের করব সব সমন্বয় হয়ে গিয়েছে। এখন আমরা যোগ বিয়োগ করে আঠারো হাজার, 10,000, 17,000, 2,000 এগুলো প্লাস, 3,000, 3,000, 1,000, 7,000 এগুলো মাইনাস। এই প্লাসগুলো একসাথে করে মাইনাসগুলো বাদ দিয়ে যা পাই নেট পরিমাণ পাওয়া যাবে 33,000 টাকা। 33,000 টাকা পাওয়া গেল প্লাস পজিটিভ। তো আমরা 25,000 নিট মুনাফার সাথে এই সমন্বয়গুলো একসাথে করব, সমন্বয়গুলোকে সংযুক্ত করব। তো 33,000 আর 25,000 দুইটাই পজিটিভ, দুইটাই একসাথে করলে যোগ করলে পাওয়া যাবে 8, 3, 2, 5, 58,000 টাকা। 58,000 টাকা এর নাম হবে পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রাপ্তি বা ব্যবহার। যেহেতু পজিটিভ তাহলে প্রাপ্তি, পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রাপ্তি। পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রাপ্তি পেলাম 58,000 টাকা। আমরা একটি কার্যক্রম শেষ করলাম, আরও দুইটি কার্যক্রম রয়ে গেল। কি? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আরেকটি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা এখন বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করব। এটা পেলাম 58,000, এটা একটু উপরে নোট রেখে দেই। 58,000 পরিচালন কার্যক্রম হতে নগদ প্রাপ্তি, নেট নগদ প্রাপ্তি, নেট নগদ প্রাপ্তি রেখে দিলাম। বাকিগুলো মুছে দেই। আমাদের দ্বিতীয় কার্যক্রম ছিল বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ।
বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয় স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় এই সংক্রান্ত তথ্য। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যাবে, মাইনাস হবে। আর যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে টাকা আসবে প্রতিষ্ঠানে, প্লাস হবে। এই ধরনের কোনো তথ্য আমাদের আছে? হ্যাঁ, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 37,000 টাকায়, তার অবচয় বা ক্রয় মূল্য যাই থাকুক না কেন, না 30,000 টাকায় বিক্রি করা হয়েছে, ক্রয় মূল্য বা অবচয় যাই থাকুক না কেন, টাকা আসলো কত আমাদের? এই সম্পত্তিটি বিক্রি করলে টাকা আসলো 30,000 টাকা বিক্রয় মূল্য। তো আমরা এই পরিমাণ টাকা যোগ করব। নাম লিখতে হবে আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র বিক্রয় 30,000 টাকা, নগদ 30,000 টাকা বৃদ্ধি। আর বিক্রয় সংক্রান্ত সম্পত্তি বিক্রি করে কত টাকা পাওয়া গেল এরকম আর কোনো তথ্য নাই। আমাদের এখানেই শেষ করতে হবে বিনিয়োগ কার্যক্রম। এটার নিট পরিমাণ যোগ বিয়োগের কিছুই নাই, যা আছে তাই ট্রান্সফার করে দিতে হবে পরবর্তী কলামে, এবং এটার নাম হবে বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রাপ্তি। কারণ এটাও রেজাল্ট পজিটিভ, মাইনাস হয় নাই, টাকা চলে যায় নাই, টাকা আসছে, প্রাপ্তি। আরও একটি কার্যক্রম শেষ হলো। পরবর্তী কার্যক্রম হবে অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রমে আসবে কি? অর্থ সংস্থান সংক্রান্ত যে লেনদেনগুলো, তাদের মাধ্যমে যে টাকার আসা যাওয়া ঘটে, যে সেই কার্যক্রমগুলো, যেমন মূলধন সংগ্রহ করা, শেয়ার ইস্যু করার মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়, ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করা হয়, ঋণপত্র ইস্যু করলে বা শেয়ার ইস্যু করলে টাকা আসে, প্লাস হবে, বৃদ্ধি পাবে। আর যদি ঋণপত্র পরিশোধ করে দেওয়া হয় নির্দিষ্ট সময় পরে, যদি নির্দিষ্ট মেয়াদ শেষে যদি ঋণপত্রের মূল্য পরিশোধ করে দেওয়া হয়, এরকম তথ্য থাকে, সেটা হয়ে যাবে মাইনাস, টাকা পরিশোধ করলে চলে যাবে। আর মূলধন সংগ্রহ করা বা শেয়ার ইস্যু করার সাথে একটা খরচ জড়িত আছে, সেটা হচ্ছে লভ্যাংশ পরিশোধ। যদি লভ্যাংশ নগদে পরিশোধ করা হয়, লভ্যাংশ দুইভাবে পরিশোধ করা যেতে পারে, একটা হচ্ছে নগদ, আরেকটি হচ্ছে শেয়ার লভ্যাংশ বা স্টক লভ্যাংশ। যদি আমরা স্টক বা শেয়ারের মাধ্যমে লভ্যাংশ পরিশোধ করি, সেক্ষেত্রে কোনো নগদ টাকার লেনদেন হয় না, আসা যাওয়া ঘটে না, সেজন্য তখন আর এটা আসবে না। কিন্তু যদি লভ্যাংশটা নগদে পরিশোধ করে দেওয়া হয়, ক্যাশ টাকা পরিশোধ করা হয়, সেক্ষেত্রে টাকা কমে যাবে, মাইনাস হবে। তো আমরা দেখি এই অঙ্কের জন্য অর্থায়ন সংক্রান্ত কী কী তথ্য আছে। তার আগে আমরা শিরোনামটি লিখি, অর্থ সংস্থান সংক্রান্ত বা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ লিখব। কি কি আছে? মূলধন আসা যাওয়া, ঋণপত্র আসা যাওয়া, কিছুই নাই। তাহলে আমরা এই অঙ্কের জন্য নগদ অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ মাধ্যমে কোনো পরিবর্তন পাই নাই। তিনটি কার্যক্রম থেকে যে নিট নগদ প্রাপ্তি বা ব্যবহার, এদেরকে আবার একসাথে করতে হবে। 58,000 ছিল পরিচালন, বিনিয়োগ ছিল 30,000 থেকে, বিনিয়োগ কার্যক্রম থেকে ছিল 30,000 টাকা, আর অর্থায়ন কার্যক্রম থেকে নীল কিছুই নাই। তা আমরা দুইটা কার্যক্রমের টাকা একসাথে করি, 88,000 টাকা। এই হিসাবকাল শেষে 88,000 টাকা নগদ বৃদ্ধি, প্লাস চিহ্ন যেহেতু, পজিটিভ রেজাল্ট যেহেতু, এটা বলতে পারি আমরা নেট নগদ বৃদ্ধি। নেট নগদ বৃদ্ধি, তার সাথে প্রারম্ভিক নগদ তহবিল এর পরিমাণ যোগ হবে। প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ যোগ করে যা পাবো তা হবে সমাপনী নগদ তহবিল বা নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্ত, সমাপনী নগদ উদ্বৃত্ত। কিন্তু এই অঙ্কের যে তথ্যগুলো দেওয়া, সেখান থেকে আমরা এরকম কোনো তথ্য পাচ্ছি না যে নগদ তহবিল প্রারম্ভিক এর পরিমাণ কত, তথ্যের ঘাটতি আছে। তো আমরা এটা লিখতে পারছি না যে প্রারম্ভিক, তারপরে আমরা সূত্র আকারে লিখে রাখবো প্রারম্ভিক নগদ তহবিল
প্রারম্ভিক নগদ তহবিল জানা নাই। তারপরে আপাতত ধরে নিলাম যেহেতু কিছুই নাই, তাহলে যোগফল থাকলো 88,000ই, এবং এই 88,000কে বলবো আমরা সমাপনী নগদ তহবিল। সমাপনী নগদ তহবিল। সমাপনী নগদ তহবিল নির্ণয় করার মাধ্যমে আমাদের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ শেষ হয়ে গেল। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণের টেবিলের শেষে আর একটা তথ্য দিতে হয়, সেটা হচ্ছে অনগদ বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম। মানে বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম ঘটেছে কিন্তু নগদের লেনদেন হয় নাই, নগদ টাকার আসা যাওয়া ঘটে নাই, এমন কোনো ঘটনা যদি থাকে সেটা টেবিলের নিচে উল্লেখ করে দিতে হবে। কিন্তু আমাদের এই অঙ্কে এরকম কোনো ঘটনা নাই। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এরকম ঘটনার মধ্যে একটি হলো যে আমি যদি শেয়ার ইস্যু করার মাধ্যমে জমি ক্রয় করে থাকি, এখানে এই ধরনের কোনো ঘটনা নাই। অথবা আমি যদি ঋণপত্রের মালিক যারা আছে, ঋণদাতাদেরকে আমরা যদি ঋণের পরিমাণ পরিশোধ না করে শেয়ার দিয়ে দেই, ঋণ পরিশোধের ক্ষেত্রে শেয়ার ইস্যু করা, এই ধরনের ঘটনা এখানে উল্লেখ করতে হবে যদি থাকে। অনগদ বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম এই অঙ্কের ছিল না, আমরা লেখার সুযোগ নাই আর। তা আমরা এভাবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ করব। আশা করি নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতিতে প্রস্তুতকরণ পারবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এক্সপার্ট হয়ে যেতে পারবে। তোমরা এইভাবে এই ধারণা থেকে তোমার বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে মিনিমাম, এই উদাহরণগুলো তুমি যদি প্র্যাকটিস করো আশা করি ভালো পারবে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রত্যক্ষ পদ্ধতির বিস্তারিত। প্রত্যক্ষ পদ্ধতির যে নিয়মাবলী আমি বলেছিলাম আগে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার সময় শুধুমাত্র পার্থক্যটা থাকবে। সেক্ষেত্রে নিট আয় দিয়ে কাজ হবে না, তখন অন্যভাবে আরও কিছু ক্যালকুলেশন গণনা কার্যক্রমের মাধ্যমে তথ্য নিয়ে এসে আমরা তথ্যগুলো এখানে দিতে হবে। সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আগামী ক্লাসে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করবে যথাশীঘ্র আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে আমাদেরকে সেভ করেন। সবার সুস্বাস্থ্য আবারও কামনা করছি এবং আমার জন্য দোয়া প্রার্থনা করে এখানেই আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।